আসসালামু আলাইকুম সবাইকে। আমার এই ভিডিওটা যাদের কাছেই পৌঁছবে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য এবং আমাদের যে ছোট ভাই বোনেরা আছে তাদের সবাইকে হেল্প করার জন্য। কারণ আমি এই ভিডিওতে আলোচনা করতেছি আমাদের যে এডুকেশন সিস্টেমে ৩টা বিভাগ আছে। একটা হচ্ছে সায়েন্স, কমার্স এবং আর্টস। এই ৩টা বিভাগে স্টুডেন্টরা পড়াশোনা শেষ করে কে কোথায় কোন সেক্টরে জব করতে পারবে, কোন বিভাগের স্টুডেন্টরা কোন সেক্টরে জব করতে পারবে। হ্যাঁ, তো এই জিনিসটা যদি স্টুডেন্টরা আগে থাকতে জেনে থাকে বা জানা থাকে তাহলে কিন্তু স্টুডেন্টরা খুব সহজে তাদের ক্যারিয়ারে কোন পথে সে যেতে চায় বা তার ভালো লাগে সেটা ডিসাইড করতে পারবে। তো যারা বড়রা আছেন আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করবো আপনার ভিডিওটা দেখে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনি কোন সেক্টরে আছেন এবং ওই সেক্টরে যাওয়ার জন্য স্টুডেন্টদের কোন বিভাগে পড়া লাগবে এবং কি পড়া লাগবে সেই বিষয়টা একটু সুন্দর করে কমেন্টে সাজায় গুছিয়ে লিখে দিয়ে যান। আপনার এই একটু সময়ের জন্য হইতে পারে যে হাজার হাজার শিক্ষার্থী একটা সঠিক ডিসিশন নিতে আরো বেশি হেল্পফুল হলো এবং আপনি পাবেন দোয়া। ওকে, সো সবাইকে সাথে নিয়ে আমি ভিডিওটা শুরু করতেছি। প্রথমে আমি একটু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে কথা বলতে চাই। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা দেখো, তোমরা বিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষ করে একদম দেখো মেডিকেল এবং হেলথ কেয়ার এই সেক্টরে যেতে পারো, ইঞ্জিনিয়ারিং ও আইটি সেক্টরে যেতে পারো, গবেষণা ও শিক্ষা সেক্টরে যেতে পারো এবং অন্যান্য যে বিশেষায়িত যে কাজগুলো আছে সেগুলোতে যেতে পারো। এখন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এই সেক্টরগুলো সম্পর্কে তোমাদের বলতেছি। আর যারা বড়রা ভিডিও দেখতেছেন তারাও একটু এটার সাথে কিছু যদি অ্যাড করতে চান করতে পারেন। হ্যাঁ, আপনাদের পার্সোনাল অপিনিয়ন শেয়ার করার জন্য সবাইকে রিকোয়েস্ট করতেছি। আচ্ছা, তো দেখো শিক্ষার্থীরা, এখানে মেডিকেল এবং হেলথ কেয়ারে তোমরা কি কি পদে জব করতে পারো বা ক্যারিয়ার বানাতে পারো। তো প্রথমে তুমি পারো ডাক্তার অথবা ডেন্টিস্ট যারা দাঁতের চিকিৎসা করে, অথবা ফার্মাসিস্ট যারা হচ্ছে ওষুধ বানায়। একদম সহজ কথায় ওষুধ যারা বানায় তারাই হচ্ছে ফার্মাসিস্ট। আর হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। তো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা কি করে, আমরা যে চিকিৎসার জন্য যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করি সেই যন্ত্রপাতিগুলো বানায় হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা। এই সেক্টরগুলোতে তুমি কিন্তু বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে যেতে পারো। হ্যাঁ, এবং হচ্ছে যে সরকারি এবং বেসরকারি বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেগুলোতে তুমি চাকরি করতে পারো। ডেন্টাল ক্লিনিকগুলো আছে সেগুলোতে তুমি চাকরি করতে পারো বা নিজের ক্লিনিক দিয়ে দিতে পারো। এবার আসলে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে তুমি জব করতে পারো। ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা ওষুধ বানায় সেগুলোতে জব করতে পারো। অথবা তুমি হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে সেখানেও কিন্তু জব করতে পারো। ডায়াগনস্টিক সেন্টারে কি হয়, এই যে আমরা রোগ বালাই এগুলো চিকিৎসা করানোর জন্য পরীক্ষা করতে হয় আগে, তাই না? তো এই পরীক্ষাগুলো আমরা কোথায় করি? ডায়াগনস্টিক সেন্টারে। হ্যাঁ, তাহলে ডায়াগনস্টিক সেন্টারে মূলত আমরা পরীক্ষাগুলো করে থাকি। এবার আসলে ইঞ্জিনিয়ারিং এবং আইটি সেক্টর তোমরা তো জানোই আসলে বিজ্ঞান বিভাগ মানেই সবাই মনে করে যে হচ্ছে মেডিকেল এবং ইঞ্জিনিয়ার, এর বাইরে আর কিছু মনে করবে। বাট এছাড়াও আরো অনেকগুলো সেক্টরে তোমরা চাইলে জব করতে পারো, ক্যারিয়ার বানাতে পারো। এবং মেইনলি এই দুইটাই। এবার দেখো ইঞ্জিনিয়ারিং এবং আইটি সেক্টরে অনেকগুলো ইঞ্জিনিয়ারিং আছে। সবচেয়ে পপুলার হচ্ছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার এবং নেটওয়ার্ক আর্কিটেক্ট। এগুলো খুব ফেমাস। হ্যাঁ, সো এগুলো এগুলো তুমি হচ্ছে পড়ে যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং করতে পারো। সিভিল ইঞ্জিনিয়ারিং করতে পারো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারো, সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে পারো। এগুলো করে তুমি যে কোনো একটা সেক্টরে প্রত্যেকটা কোম্পানির ইঞ্জিনিয়ার দরকার হয়। যেমন ধরো আমাদের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এগুলো খুবই ফেমাস এবং সরকারি। হ্যাঁ, এগুলো খুবই ভালো জব আর কি। তো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে তুমি জব দিতে পারো, ওয়াসায় তুমি জব দিতে পারো। বিভিন্ন টেলিকম কোম্পানি যেগুলো আছে, গ্রামীণ ফোন, বগি, টেলিটক, এগুলোতে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা যে কোনো ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে পারো। প্রায় সব ধরনের ইঞ্জিনিয়ারিং তোমার হচ্ছে নেয়। হ্যাঁ, এবং সফটওয়্যার ফার্ম, টেক স্টার্টআপ, এগুলোতে তুমি জয়েন করতে পারো। বুঝছো, সফটওয়্যার ফার্ম এগুলো মানে খুব হাই স্যালারি দেয়। মানে স্টার্টিং স্যালারি 40-50 হাজার, 35 হাজার এরকম থাকে আর কি। বুঝছো, কোম্পানি অনুযায়ী ভ্যারি করে। হ্যাঁ, এবং তোমার এক্সপিরিয়েন্স অনুযায়ী ভ্যারি করে। এবার আসো গবেষণা ও শিক্ষা খাতে কিন্তু তুমি অবদান রাখতে পারো। তো বাংলাদেশে যদিও গবেষণা সেক্টরটা খুবই কম, তারপরে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে তুমি গবেষণার জন্য জয়েন করতে পারো। আর আরেকটা হচ্ছে কি শিক্ষকতা পেশা। হ্যাঁ, তো যারা আমরা, যেমন আমি ধরো পড়াশোনা শেষ করে আমার পড়াইতে ভালো লাগে, বুঝাইতে ভালো লাগে এবং হচ্ছে খুবই সুইটেবল আমার এই পেশাটা। এই জন্য আমি হচ্ছে একটা ফ্রিল্যান্সিং শিক্ষক হিসেবে তোমাদের অনলাইনে পড়াচ্ছি। তো এটাও তোমরা হচ্ছে ক্যারিয়ার হিসেবে নিতে পারো, তাই না? এবার আসো গবেষণা শিক্ষা বা গবেষণা কোথায় কোথায় সুযোগ আছে। যে বাংলাদেশে পরমাণু শক্তি কমিশনে তোমার গবেষণার সুযোগ আছে। তারপর হচ্ছে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে গবেষক হিসেবে জয়েন করে চাকরি করার সুযোগ আছে। এবার কৃষি গবেষণা ইনস্টিটিউটে
তোমার গবেষণা করার সুযোগ আছে, এগুলোতে তুমি জয়েন করে এটা করতে পারো। অথবা তুমি হচ্ছে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করতে পারো, বিজ্ঞান বিভাগ আসলে সব বিভাগ থেকে এই সেক্টরটাতে যাওয়া যায়। হ্যাঁ, তো এবার আসো কিন্তু বিজ্ঞান বিভাগে আসলে এই সেক্টরটা অনেক বেশি মার্কেট ভ্যালু আছে বা অনেক স্টুডেন্ট এটাতে থাকে। হ্যাঁ, এবার অন্যান্য বিশ্ব সাহিত্য যে খাতগুলো আছে, যেমন স্থাপত্য বা আর্কিটেকচার, যারা বিল্ডিং ডিজাইন এগুলো বানায়, সেই সেক্টরটা যদি যেতে পারো বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে। আর একটা হচ্ছে এভিয়েশন। এভিয়েশন কি, এই যে ধরো পাইলট বা এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার। পাইলট কি, যারা তোমার পাইলট মানে হচ্ছে ধরো প্লেন এই রিলেটেড ইয়ার। হ্যাঁ, আর এয়ারক্রাফট পাইলট একই কথা। তো ওইগুলো যে বানানোর জন্য বা মেশিনারির জন্য যারা কাজ টাজ করে, সেই সেক্টরগুলোতে তুমি যাইতে পারো। হ্যাঁ, এভিয়েশন সেক্টর। যেমন আসলে ডিফেন্স, তো ডিফেন্স কি আছে, সেনা, নৌ এবং বিমান বাহিনী, এই যে বাহিনীগুলো আছে, সেই বাহিনীগুলো তো যে কেউ যুক্ত হতে পারে। ওই বাহিনীর যে টেকনিক্যাল ফিল্ডগুলো আছে, সেগুলো থেকে কিন্তু বিজ্ঞান স্টুডেন্টরা তারা নেয় না। তো ওই সেক্টরগুলোতে তুমি অ্যাজ এ টেকনিক্যাল কোর হিসেবে, টেকনিক্যাল সেক্টরগুলোতে তুমি যেতে পারো। ওকে, এবার আসো ব্যবসা। এখন ব্যবসা বা ব্যবসা বিভাগ, ব্যবসা শিক্ষা বিভাগ মানেই আমরা বুঝি যে ব্যাংকে যাওয়া। আসলে হ্যাঁ, যে ব্যাংকিং যতগুলো খাত আছে সবগুলোতে কিন্তু এই যে ব্যবসা শিক্ষা স্টুডেন্টরাই যায়। কতগুলো ব্যাংক আছে আমাদের, তাই না? বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সরকারি বেসরকারি মিলিয়ে অনেকগুলো ব্যাংক আছে। তারপর হচ্ছে বীমা কোম্পানি আছে, ইন্স্যুরেন্স কোম্পানি আছে, এই যে এত কিছু আছে, এগুলোর ভিতরে কিন্তু ব্যবসা শিক্ষা স্টুডেন্টরাই যেতে পারে। হ্যাঁ, এবার দেখো যে বাংলাদেশের ব্যাংক সকল সরকারি বেসরকারি ব্যাংক, লিজিং কোম্পানি, বীমা কোম্পানি এবং মার্চেন্ট ব্যাংক সব কিছু তুমি যেতে পারো। কি কি পদ আছে? ক্যাশ অফিসার আছে, ক্রেডিট অ্যানালিস্ট আছে, ইনভেস্টমেন্ট ব্যাংকার আছে, এছাড়াও অনেকগুলো পদ আছে যেগুলো সম্পর্কে হয়তো আমি নিজেও জানি না। তোমরা পড়াশোনা করে সার্কুলার বা কারিকুলাম দেখে সবগুলো আইডিয়া তোমরা পেয়ে যাবে। এবার আসো মাল্টিন্যাশনাল ও লোকাল কর্পোরেট। মাল্টিন্যাশনাল অনেকগুলো কোম্পানি আছে, লোকাল কোম্পানি আছে যারা হিউজ পরিমাণ ব্যবসা শিক্ষা বিভাগের স্টুডেন্টদের নিয়ে থাকে। যেমন হচ্ছে ইউনিলিভার, নেসলে, প্রাণ, স্কোয়ার, এরকম গ্রুপ অফ কোম্পানিজ গুলো যারা আছে তারা বিভিন্ন পদে নিয়ে থাকে। কয়েকটা পদ হচ্ছে অডিট অফিসার। অডিট অফিসারটা যারা হচ্ছে তোমার এই একটা কোম্পানি হিসাব নিকাশের স্বচ্ছতা, মনে ধরো কেউ অ্যাকাউন্ট ম্যানেজার হিসাব নিকাশ করলো, তো সেই হিসাব নিকাশ ঠিক আছে কিনা, হ্যাঁ, অথবা ট্যাক্স কর সবকিছু ঠিক আছে কিনা, বা কোনো ভুল বা হলো কিনা হিসাব নিকাশ, এগুলো সবকিছু করে এবং সরকারি নিয়ম অনুযায়ী অডিট করে। এগুলো হচ্ছে অডিট অফিসার করে থাকে। তো তোমরা ব্যবসা শিক্ষা বিভাগের স্টুডেন্ট হিসেবে অডিট অফিসার হতে পারো, এটা কিন্তু খুবই ভালো একটা জব অডিট অফিসার। এবার অ্যাকাউন্টস ম্যানেজার, তো তোমরা সবাই জানো যে টাকা পয়সার হিসাব নিকাশ করবে, এমপ্লয়িদের স্যালারি কত আসলো কত গেল, হ্যাঁ, লাভ হলো লস হলো, সবকিছু অ্যাকাউন্টস ম্যানেজার এগুলো দেখে থাকে। এবার আসো রিক্রুটমেন্ট ও অ্যাডমিন অফিসার, যেটাকে বলা হয় এইচআর। তো এইচআর এর কাজ কি? ধরো একটা কোম্পানিতে অনেকগুলো এমপ্লয়ি আছে, এমপ্লয়ি নিতে হয়, এমপ্লয়ি বাদ দিতে হয়, এমপ্লয়ি খোঁজ খবর রাখতে হয়, এমপ্লয়ি সুযোগ সুবিধা দেখতে হয়, হ্যাঁ, ছুটি টুটি লাগে, সবকিছু একজন তো ম্যানেজ করা লাগে, তাই না? তো সেই ম্যানেজটা যে করে সেটা হচ্ছে কিন্তু এইচআর করে, এবং এইচআর ব্যবসা বিভাগ থেকেই কিন্তু বেশি প্রেফার করেন, ব্যবসা বিভাগ থেকে এইচআর গুলো রিক্রুট হয়। এবার সব ব্র্যান্ড ম্যানেজার। তো ব্র্যান্ড ম্যানেজারের কাজ কি? একটা ব্র্যান্ডের সবকিছু ম্যানেজ করা, তাই না? তো ব্র্যান্ড ম্যানেজার হিসেবে তুমি যুক্ত হতে পারো। এবার ডিজিটাল মার্কেটার লাগে, এটা সম্পর্কে তোমরা সবাই জানো। ডিজিটালি তোমার একটা প্রোডাক্টের মার্কেটিং করবে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটার। আবার হচ্ছে পিআর, হ্যাঁ, এটা কি পাবলিক রিলেশনশিপ ম্যানেজার, হ্যাঁ, পিআর। ধরো একটা কোম্পানির সাথে পাবলিকের রিলেশনশিপ কেমন হবে, বা কিরকম একটা রিলেশনশিপ মেনটেন করা অনেক ইম্পর্টেন্ট। এখন ধরো তুমি আমার একটা কোম্পানির কাস্টমার, তো তোমার সাথে যদি আমার রিলেশন মেনটেন না হয়, তাহলে তুমি কি আমার সাথে আর লং টাইম ধরে কোনো কেনাকাটা করবা না। তো এই জন্য কিন্তু প্রত্যেকটা বড় বড় কোম্পানি একটা পিআর থাকে। তো পিআর হিসেবে ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা যুক্ত হতে পারে। ওকে, এবার সাপ্লাই চেইন ও লজিস্টিক। তো সাপ্লাই চেইন এবং লজিস্টিকে অনেক সুবিধা আছে, অনেক যুক্ত হতে পারো তোমরা। এই প্রোডাক্ট সোর্সিং, কোথায় কোন প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট সোর্সিং এর জন্য কোম্পানিগুলো লোক লাগে। তো ওই প্রোডাক্ট সোর্সিং করে প্রোডাক্টগুলো অর্ডার দিল, সেটা যে লজিস্টিকটা, বিমান দিয়ে আসলো নাকি জাহাজ দিয়ে আসলো, ওকে এসে পৌঁছাইলো কিনা, ট্রাক এটা ঠিকঠাক মতো ডেলিভারি দিল কিনা, মানে সবকিছু এগুলো যারা ম্যানেজ করে। তো এই ম্যানেজমেন্টটা কিন্তু সাপ্লাই চেইন ও লজিস্টিক্স বলি আমরা, এবং এটা কিন্তু ব্যবসা শিক্ষা বিভাগের স্টুডেন্টরাই এই জবগুলোতে প্রেফারেবল হয়, করতে হয়। হ্যাঁ, এবার সব পেশাদার যে সেবাগুলো আছে, ধরো প্রত্যেকটা কোম্পানি পুরো একদম একটা হেড অ্যাকাউন্টেন্টস দরকার হয়, যে হচ্ছে সবকিছু দেখতে পারে। সো এই যারা আসলে অনেক ভালো পর্যায়ে চলে যেতে চাও, তারা যে ব্যবসা শিক্ষা বিভাগে পড়ে সিএ এবং সিএমএ নামে দুটো ডিগ্রি আছে, ওই দুটো ডিগ্রি নিয়ে একটা কোম্পানির একদম সর্বোচ্চ পর্যায়ে তুমি জব করতে পারবা। ঠিক আছে, এই দুটো যদি
তুমি হচ্ছে পেশা হিসেবে বেছে নিতে পারো। তো ব্যবসা শিক্ষা বিভাগে মোটামুটি এই অনেকগুলো সুযোগ সুবিধা আছে, এর বাইরে অনেকগুলো সুযোগ সুবিধা আরো আছে যেগুলো হয়তো বাস্তবে দিলে তোমরা জানতে পারবে। হ্যাঁ, এবার আসো মানবিক বিভাগে। তো অনেকে আসলে মানবিক বিভাগকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা কোনো বিভাগ হইল, হ্যাঁ পড়াশোনা নাই কিছু না। আসলে যত পাওয়ারফুল এবং রেসপেক্টফুল জব আছে সবগুলো কিন্তু এই মানবিক বিভাগের স্টুডেন্টরাই আসে। সো মন্ত্রী যারা হয়, হ্যাঁ মিনিস্টার, তাদের কিন্তু আসলে যে কোনো বিভাগ থেকে তারা যেতে পারে, কিন্তু মানবিক বিভাগের স্টুডেন্টরা কিন্তু সবচেয়ে বেশি এই তোমার প্রশাসনিক যে সেক্টরগুলো আছে সেগুলোতে যায়। এছাড়াও মন্ত্রী তো যে কোনো বিভাগ থেকে হতে পারে, এটা বিষয় না, কিন্তু কিন্তু আইনজীবী, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, লিগাল অ্যাডভাইজার, এইটা যারা আইনজীবী, তারা উকিল, আর হচ্ছে তোমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের একটা ম্যাজিস্ট্রেটের কিন্তু অনেক পাওয়ার, তাই না? তারপর হচ্ছে তোমার ওই যে আদালতের যে বিচারক আছে তারাও কিন্তু আর থেকে আসে। এগুলো তোমরা জানো কি পরিমাণ সম্মানজনক পেশা। তোমার এই যে পুলিশ টুলিশ থেকে শুরু করে সবকিছু যদি বিসিএস দিয়ে এগুলো হয়, সব কিন্তু আর্টসের স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্রেফারেবল থাকে। এগুলোর এই প্রত্যেকটা জব খুবই রেসপেক্টফুল এবং খুবই পাওয়ারফুল জব। একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি পরিমাণ পাওয়ার, অনেক পাওয়ার আসলে একটা জেলার ভিতরে। হ্যাঁ, কারণ সে কি করতে পারে, সে যে কারো বাসায় কোনো অপরাধীর বিরুদ্ধে তদন্ত করে দিতে পারে, তারপরে হচ্ছে একটা আসামির বিরুদ্ধে মামলা দিতে পারে, আসামি হচ্ছে তোমার মামলার রেকর্ড নিতে পারে, তারপরে আসামিকে তোমার রিমান্ড দিবে কি দিবে না সেগুলো হচ্ছে সে তার আদেশে হয়ে থাকে, ঠিক আছে। আবার হচ্ছে ছোটখাটো যে ফৌজদারি অপরাধগুলো আছে, চুরি, ছিনতাই, ডাকাতি, এগুলোর সরাসরি বিচার কিন্তু সে করতে পারে, তার হাতে ওই পাওয়ার আছে। তার মানে বলতে গেলে তার কথায় পুলিশ উঠে বসে। তো অনেক পাওয়ার আসলে একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের একটা জেলার মধ্যে বলতে গেলে ভালোই পাওয়ার আছে। এই পাওয়ারফুল জবগুলো কিন্তু তোমরা এই মানবিক বিভাগের স্টুডেন্টরাই করতে পারবে। এবার আসলে দেখো মিডিয়া এবং সাংবাদিকতা এবং যোগাযোগ। তো মিডিয়ায় ম্যাক্সিমাম স্টুডেন্টই বা মিডিয়ায় যারা কাজ করে ম্যাক্সিমামই দেখা গেছে তোমার এই মানবিক বিভাগের থেকেই উঠে আসে। হ্যাঁ, তো এই মানবিক বিভাগের স্টুডেন্টরা কিন্তু তোমার যে জাতীয় দৈনিক পত্রিকা, টিভি চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল, পিআর এজেন্সি এগুলোতে কাজ করে থাকে। এবার আসো এনজিও আন্তর্জাতিক সংস্থা। তো এনজিও আন্তর্জাতিক সংস্থায় অনেকগুলো সেক্টর আছে যেখানে হিউজ পরিমাণ মানবিক স্টুডেন্ট তোমার হচ্ছে জব করার সুযোগ পায়। এবার আসো প্রশাসন ও জনসেবা। দেখো এখানে আমি লিখছি হচ্ছে বিসিএস এর সাধারণ ক্যাডার যেমন পুলিশ, পররাষ্ট্র, প্রশাসন, এগুলোতে হচ্ছে বিসিএস তো আসলে সহজ না, সব গ্রুপের জন্য উন্মুক্ত, কিন্তু এই যে মানবিক স্টুডেন্টরা খুবই এগিয়ে থাকে বিসিএস এর ক্ষেত্রে, কারণ বিসিএস এর যে প্রশ্ন, যে প্রশ্ন করার প্যাটার্ন সেটা মূলত মানবিকের পড়াশোনা থেকেই আসে। দেখা গেছে ম্যাক্সিমাম সায়েন্সের স্টুডেন্টরা, কমার্সের স্টুডেন্টরা তোমার বিসিএস দিতে পারে, কিন্তু ম্যাক্সিমাম এগিয়ে থাকে কিন্তু আর্টস কমার্সের স্টুডেন্টরা, কারণ আর্টস কমার্সের যে সাবজেক্টগুলো সেগুলো থেকেই বিসিএস এর ম্যাক্সিমাম কোয়েশ্চেন হয়ে থাকে, বুঝছো? তাহলে এই যে প্রশাসন ও জনসেবা, এই যে সেক্টরটা বিসিএস এবং হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তরের সমাজসেবা, যুব উন্নয়ন বা মহিলা বিষয়ক কর্মকর্তা, এগুলো কিন্তু ম্যাক্সিমাম আর্টস থেকেই হচ্ছে প্রেফারেবল হয়। এবার শিক্ষা ও সাহিত্য, বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়, বাংলা, ইংরেজি, ইতিহাস অথবা সমাজ বিজ্ঞানের শিক্ষকতা, তো সবগুলো সেক্টরে তো শিক্ষক দরকার, তো শিক্ষকতা সবগুলো পেশা সবগুলো গ্রুপ থেকেই করতে পারবে। তো এর বাইরে আসলে তো সায়েন্স, কমার্স, আর্টসের বাইরেও কিছু জেনারেল, অনেকগুলো জেনারেল তোমার পোস্ট আছে যেগুলোতে প্রায় সবাই জব করতে পারে। তো সেগুলো কি কয়েকটা আমি তোমাকে বলি। তো হচ্ছে ধরো বিসিএস এর কথা বললাম, সবাই দিতে পারে, সব বিভাগের স্টুডেন্টরা দিতে পারে, দিয়ে ম্যাজিস্ট্রেট, পুলিশ, পররাষ্ট্র, এগুলো হয়ে গেছে, খুবই পাওয়ারফুল জব। বিসিএস তো আসলে তোমরা সবাই জানো যে সোনার হরিণ, তো যে সোনার হরিণ পায় তার জীবনে কি লাগে, সব হয়ে যায়, পররাষ্ট্র, গাড়ি বাড়ি, টাকা পয়সা সবই পেয়ে যায়। আসলে এতটা না পেলেও একটা মানুষের যতটুকু দরকার সব পেয়ে যায়। সবচেয়ে বেশি হচ্ছে সম্মান আর পাওয়ার, এটা বিসিএস এর মতো, বিসিএস এ যতটা সম্মান আর পাওয়ার পাওয়া যায় অন্য কোনো জবে এই সম্মান আর পাওয়ার পাওয়া যায় না। তো চাইলে কেউ বিসিএস এর জন্য প্রিপারেশন নিতে পারবে। এবার আসলে ডিফেন্স এর, ওইটা বললাম, সেনা, নৌ বিমান বাহিনীরা সাধারণ অফিস ক্যাডার হিসেবে, মানে সাধারণ অফিস ক্যাডার হিসেবে যে কোনো বিভাগের স্টুডেন্ট যুক্ত হতে পারে, কিন্তু ওই যে টেকনিক্যাল সেক্টরের কথা বলবো বিজ্ঞান স্টুডেন্টরা জয়েন করতে পারে। এবার হচ্ছে এই যে ফ্রিল্যান্সিং ও আইটি উদ্যোক্তা। তুমি ধরো যে কোনো একটা স্কিল শিখে, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনিং, তারপর হচ্ছে তোমার ডিজিটাল মার্কেটিং, যে কোনো একটা স্কিল শিখে,
হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, এগুলো যে কোনো একটা স্কিল শিখে তুমি নিজে বাসায় বসে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবা। তো সেটা তোমার সায়েন্স কমার্স আর যে কোনো বিভাগের শিক্ষার্থীরাই করতে পারে। তো এই হচ্ছে আমার নলেজ অনুযায়ী মোটামুটি অ্যানালাইসিস করে কোন বিভাগ থেকে কোন সেক্টরে জব করতে পারো সেটা হচ্ছে আমি তোমাদের জানানোর চেষ্টা করলাম। আর তোমরা যদি এখানে মনে করো যে কিছু আরো কিছু করা যায় সেটাও অ্যাড করতে পারো। হ্যাঁ, বা তোমরা জানো আমি এখানে বলি নাই সেটাও অ্যাড করতে পারো। যারা আমরা কমেন্ট করবে তারা হয়তো কমেন্ট দেখে কিছুটা শিখতে পারবে। ওকে, সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।